আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ চান আবাসন ব্যবসায়ীরা। সন্তোষজনক সাড়া মেলে না তথ্য এনবিআর এর। ঝুঁকিতে পড়বে অর্থনীতি বলছেন বিশ্লেষকরা। রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় রান্না করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। বাধ্য হয়েই খাচ্ছেন নিরুপায় নগরবাসী। হুমকিতে জনস্বাস্থ্য বলছেন চিকিৎসকরা। অযত্ন আর অবহেলায় পুরান ঢাকার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা অবকাঠামো রক্ষায় নেই কার্যকরী উদ্যোগ। আমলাতান্ত্রিক জটিলতায় স্বীকৃতি মিলছে না প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। এবং নতুন নির্মাতা আর ভিন্ন ঘরানার সিনেমা হলেও ব্যবসা সফল হচ্ছে না বেশিরভাগ ঢাকাই চলচ্চিত্র। গল্পে নতুনত্ব ও সুস্থ পরিবেশ চান দর্শক। পর্যাপ্ত বিনিয়োগের দাবি নির্মাতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজেদ হাসান শাহ। জনাব ওয়াজেদ হাসান শাহ, সময় টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কালো টাকা সাদা করার বিষয়ে আমরা আলোচনায় ফিরবো, তার আগে সংশ্লিষ্ট কিছু খবর দেখে আসবো। স্বাধীনতার পর বাংলাদেশে বাজেটে ঘোষণা করা হয়েছে 46 বার। বার্ষিক আয় ব্যয়ের এই ঘোষণার বিভিন্ন খাতের উন্নয়নে 20 বার রাখা হয়েছে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে, বিশেষ সুযোগেও সন্তোষজনক সাড়া দেন না অবৈধ অর্থের মালিকরা। তারপরও আসছে বাজেটে এই সুযোগ রাখার দাবি আবাসন ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, বারবার এই সুযোগ রাখা হলে ঝুঁকির মধ্যে পড়বে অর্থনীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কালো টাকা সাদা করার বিষয়ে কারো কারো মধ্যে বিভ্রান্তি রয়েছে। আবাসন খাতে প্রতি বর্গমিটারে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করলে বিনা প্রশ্নে বিনিয়োগ মেনে নেওয়ার বিধানটি কর প্রদান পদ্ধতির সরলীকরণ মাত্র। কালো টাকা সাদা করার এমন সুযোগ দেয়া হয়েছে বহুবার। চলতি অর্থবছর সহ দেশের 46টি বাজেটের 20টিতেই রাখা হয়েছে এই সুযোগ। কিন্তু কত টাকা সাদা হয়েছে বিশেষ এই উদ্যোগে, এমন প্রশ্নের উত্তরে হতাশার চিত্রই দেখা যায় এনবিআর এর তথ্যে। 2076-77 অর্থ বছরে প্রথমবারের মতো এই সুবিধা রাখার পর 2015-16 অর্থ বছর পর্যন্ত সাদা হয়েছে মাত্র 14,000 কোটি টাকা। এর মধ্যে গেল অর্থ বছরে মাত্র 16 ব্যক্তি বিনিয়োগের শর্তে সাদা করেছেন 2,92 লাখ টাকা। তারপরও আসছে অর্থ বাজেটে এই সুযোগ চান আবাসন খাতের ব্যবসায়ীরা। সাধারণত আমরা দেখছি যে এই টাকাটা লিকেজ হয়ে মালয়েশিয়া বা দুবাই চলে যাচ্ছে। আমাদের এই খাতটা এমন একটি খাত, এটার সাথে কিন্তু অনেকগুলো খাত জড়িত। এই জন্য আমরা বলি যে এই খাতে বিনিয়োগ করা যায়। আমরা এবারও বলছি, কিন্তু আমরা বলতেছি যে এটা যে কোনো প্রশ্ন যেন না করা হয়। এখন কিন্তু এটা দেওয়ার পরও কিন্তু সারা পড়তেছে না, বিকজ অফ দ্য কোশ্চেনিংটা না বন্ধ করা পর্যন্ত এটা কিন্তু এখানে সারা হবে না। দেশে কালো টাকার পরিমাণ কত, এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। 2013 সালে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2009 সালে দেশে কালো টাকার পরিমাণ ছিল 5,65,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের দ্বিগুণেরও বেশি। বিপুল অঙ্কের এই অবৈধ টাকা মূল অর্থনীতির বাইরে থাকলেও তা সাদা করার সুযোগ আর না রাখার পক্ষে অর্থনীতিবিদরা। বিশেষ উদ্যোগে বিশেষ ব্যবস্থায় 1-2 বছরের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু তারপরে এটা অবিরাম চলতে দেওয়া ঠিক নয়। যদি এটা চলতে থাকে তাহলে তো এই যে প্রবণতা, কর না দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা, সেটা তো চলতে থাকবে। তো সেটা তো আর অর্থনীতির জন্য ভালো নয়, এবং কালো টাকা ভিত্তিক অর্থনীতি তো কোনোদিনও এটা টিকেও থাকতে পারে না। কালো টাকাই জঙ্গি অর্থায়ন, মাদক ব্যবসা সহ অপরাধমূলক কাজে বিনিয়োগের উৎস উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের। মাদক কিংবা চোরা কারবারি না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির অন্যান্য। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজেদ হাসান শাহের কাছে। আমরা রিপোর্টটিতে যেমনটি দেখলাম যে শুরুতে বলা হয়েছে যে 46 বার বাজেট, তার মধ্যে 20 বার বাজেটই আসলে আমাদের রাখা হয়েছে কালো টাকা সাদা করার একটি সুযোগ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ই বলা হয় যে কালো টাকা সাদা করার এই সুযোগটি রাখার সুযোগ দেয়া হয়। কিন্তু আসলে এই যে পদ্ধতি আসলে অনুসরণ করছি আমরা, কিংবা আমাদের অর্থনীতি যে পদ্ধতিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, এই পদ্ধতি আসলে কতটুকু কার্যকরী? আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে খুব বেশি কার্যকরী না। বিশেষ করে এই অর্থ বছরে যে অবস্থা এখন পর্যন্ত 3 কোটি টাকাও না, এটা কিছুই না। বাস্তবতা হলো যে হয় ঠিকমতো উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না, সেটা একটা ব্যাপার হতে পারে, এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, খাতের উপরে নির্ভর করে।
হয়তো আবাসন খাতে কিছুটা সুযোগ আছে। আমরা যেটি শুনলাম রিহ্যাবের একজন বলছেন যে উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলছেন যে এই ব্যবস্থা দেওয়া হলেও যেহেতু প্রশ্ন তোলার সুযোগ আছে এর জন্য বিনিয়োগটা হচ্ছে না। আপনি যদি দেখেন 2008-9 সালে 2007-8 সালে সেনা সমর্থিত সরকার তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল ওই সময় কিন্তু আমরা শুনি যে অনেক ব্যবসায়ীর কাছ থেকে অনেকভাবে টাকা নেওয়া হয়েছে। সেই টাকাটা কিন্তু এই আবাসন খাতেই একটা বড় অংশ যায় এবং তখন কিন্তু অ্যাপার্টমেন্টের দাম জমির দাম অনেক বেড়ে যায়। তারপরে কিন্তু কয়েক বছর যাবত আস্তে আস্তে কমতে থাকে। আপনি যদি আবার সুযোগটা দেন পুরোদমে তাহলে কিন্তু অ্যাপার্টমেন্টের দাম আবার এমনি ধরাছোঁয়ার মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে আবারও চলে যাবে। এখন জিনিসটা হচ্ছে আপনি একটা বিশেষ শ্রেণীকে সুযোগ দেওয়ার জন্য যদি এই ধরনের ব্যবস্থা করেন তাহলে বাকিরা কি দোষ করলো। এবং আপনি যদি দেখেন পুরো বিশ্বে তো অবশ্যই দেখা যাচ্ছে যে বিশ্বের সবচেয়ে ধনী যারা সবচেয়ে ধনী বোধহয় 50 জন তাদের অর্থ হলো বিশ্বের সবচেয়ে মানে গরিব অর্ধেকের থেকেও বেশি। বাংলাদেশেও কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন গবেষণা প্রতিবেদন দেখেন তাহলে দেখা যাচ্ছে যে ধনী গরিবের বৈষম্য কিন্তু বাড়ছে। এই কালো টাকা কিন্তু তার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে এবং যতই এই সুযোগগুলো দেওয়া হবে এটা তো কোনোভাবেই মানে নীতির দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এখন বাস্তবতার আলোকে কখনো কখনো সরকার চায় যে এই টাকাটাকে ফর্মাল ইকোনমিতে নিয়ে আসার। আপনি যদি দেখেন বেসিক ব্যাংক কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, হ্যাঁ এই টাকাগুলো কিন্তু সাদা টাকা, ব্যাংকিং খাতের টাকা, এটা কিন্তু এক অর্থে কালো হয়ে গেল সিস্টেমের বাইরে গিয়ে। আবার যে দুর্নীতির টাকা, ঘুষের টাকা, এটা তো কালো টাকা। এটা আবার যখন খরচ হচ্ছে ফর্মাল ইকোনমিতে তখন এটাকে কিন্তু মানে কোনো না কোনোভাবে হয়তো সাদা করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা আছে গ্রে, হয়তো লিগালি আর্নড কিন্তু যেটাকে ডিক্লেয়ার করা হয় না, ইনকাম ট্যাক্স। আপনি জানেন আমাদের দেশ 16 কোটি মানুষের দেশে আমাদের ট্যাক্স পেয়ার 3 নম্বর বোধহয় আছে 25 লাখ। তার মানে এখানে আমাদের অর্থনীতি আসলে কিছু সাদা টাকাই রয়েছে যেগুলো আসলে কালো হয়ে যাচ্ছে। আমরা আসলে অবশ্যই কালো টাকাও আছে। শুধু সাদা টাকা যে এই অর্থে এক অর্থে কালো হচ্ছে তা কিন্তু না, কালো টাকাও আছে যেটা কিছুটা হয়তো সাদা হচ্ছে, কোনোটা হয়তো এই যে সংখ্যা পরিসংখ্যানগুলি দেওয়া হলো কোনো কোনো অ্যামাউন্ট বোধহয় মানে লিগাল চ্যানেলে আসছে কিন্তু একটা বড় অংশ থাকছে এর বাইরে। আপনি যদি দেখেন 2010-এ যখন আমাদের স্টক মার্কেট, তারপরে আমি বললাম যে এই আবাসন খাতে যখন মূল্য বৃদ্ধি পেতে থাকে তখন যেই অধিকাংশ অ্যাপার্টমেন্টগুলো কেনা হয়, জমি কেনা হয়, আপনি কি ধারণা সেগুলি সব সাদা টাকা দিয়ে? আমার কিন্তু ধারণা তা না। এইটা নিয়ে বললাম তো মানে ডেফিনেট স্ট্যাটিস্টিক্স দেওয়া সম্ভব না। উই ডু নট হ্যাভ সাচ এ স্টাডি ইন আওয়ার কান্ট্রি। তো যে জিনিসগুলো হলো তার পাশাপাশি দেখেন 2010 যখন স্টক মার্কেট বাড়তে থাকে তখন 10-11-তে গিয়ে আপনি যদি মানি চেঞ্জারগুলোর সাথে যোগাযোগ করেন বা আপনি যদি মতিঝিলে কার্ভ মার্কেটে দেখেন ডলারের দাম কিন্তু বাড়তে বাড়তে 83-84 হয়ে যায়, যখন অফিসিয়াল রেট 76-77-এর ঘরে। এই যে ডিফারেন্সটা, এই টাকাটা তখন কিছুটা কনভার্ট হয়ে ডলারে চলে যাচ্ছে দেশের বাইরে। আপনাদের প্রতিবেদনে যেটা বলা হলো যে হয়তো মালয়েশিয়ায় যাচ্ছে, এরকম মালয়েশিয়ার মতো কিন্তু অনেক দেশেই যাচ্ছে দুনিয়া। রেমিটেন্স কমছে। কিভাবে টাকাটা কমছে? আমাদের সরকারকে আসলে এই যে টাকাটা আসলে দেশের মধ্যে রাখার জন্য মানি লন্ডারিং আসলে বন্ধ করার জন্য বারে বারে কি এই কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে? আপনি যদি বলেন মানি লন্ডারিং এর কথা, মানি লন্ডারিং এর ক্ষেত্রে কি হচ্ছে? আমরা মালয়েশিয়াকে সেকেন্ড হোম হিসেবে যারা বেছে নিয়েছেন একজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে? একজনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি এক অর্থে বলতে হচ্ছে না যে সরকারও এটা সহ্য করছে? মেবি দিস পিপল আর সো পাওয়ারফুল, তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না। বেসিক ব্যাংক কেলেঙ্কারির কথা যদি আমরা ধরি, মাননীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগেই বললেন যে বেসিক ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন উনি দোষী, প্রতিবেদন লিখে দেওয়া হয়েছে। কিন্তু উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে এরকমও কথা বলেছেন ওনার কিছু করার নাই। উনি কিন্তু আপনি যদি মন্ত্রীদের তালিকা দেখেন, মন্ত্রীরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 5 নম্বরে, টপ নামটা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী। উনি যদি সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলেন তাহলে ওনার যদি ক্ষমতা না থাকে তাহলে কার ক্ষমতা আছে? এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, হুন্ডির মাধ্যমে যে টাকা যাচ্ছে টাকা আসছে, এই যে আপনি এখনো দেখেন ফর্মাল যে এক্সচেঞ্জ রেট সেটার সাথে কিন্তু ইনফর্মাল এক্সচেঞ্জ রেটের বড় ডিফারেন্স আছে, যে কারণে আমরা গত বছর দেখি যে 2007 এবং 2008 ওই 2 বছরে আমাদের দেশ থেকে বিদেশে 8 লাখের উপরে কর্মী যায়। 2008 আমাদের সবচেয়ে ভালো বছর ছিল বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে। 8,75,000 কর্মী যায় এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা 4,25,000 লোক পাঠাই। গত বছর এই মানে আবারও একটা ভালো বছর গেছে, 7.5 লাখ, 7,52,000 লোক গেছে। এত লোক বাইরে যাচ্ছে, তারপরে কি করে রেমিটেন্স কমে? উত্তর, যে টাকাটা কিন্তু ইনফর্মাল ইকোনমিতে। এখন তারা যে টাকাটা পাঠাচ্ছে সেটা কিন্তু তাদের লিগ্যাল ইনকাম আসছে, কিন্তু
ইললিগাল মিনসে। সেই টাকাটা কি আসছে না দেশে? তাদের তো সংসার আছে দেশে, তারা মানে তাদের ফ্যামিলির পক্ষ থেকে জমি কেনা হচ্ছে, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো হচ্ছে, বিভিন্ন ধরনের বিনিয়োগ হচ্ছে, বিভিন্ন ধরনের খরচপাতি হচ্ছে, আসছে। এটা কিন্তু বললাম ইনফর্মাল, কোথায় আপনি ইনফর্মাল বলবেন, কোথায় আপনি এটাকে ইললিগাল ইকোনমি বলবেন, এখানে কিন্তু খুব ফাইন একটা লাইন দুইটাকে ভাগ করে রেখেছে। সেই টাকাটা আসছে, কিন্তু দেশ থেকে যে টাকাটা যাচ্ছে সেটা কি হচ্ছে? এই যে একটা প্রতিবেদন আসলো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের, এখানে তো দুর্নীতির প্রসঙ্গটা চলে আসছে। একজন কর্মী যখন বিদেশে যায়, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এত টাকার বেশি লাগবে না, কিন্তু দেখা যাচ্ছে সরকার হয়তো বলছে 50,000 বা 1 লাখ টাকা লাগবে। একজন কর্মী যাচ্ছে, আমি নিজে দোহা এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্টে কথা বলেছি বাংলাদেশি শ্রমিকদের সাথে, এক একজন 3 লাখ, 5 লাখ, 7 লাখ পর্যন্ত শুনেছে খরচ করে গেছে। এই টাকাটা তো তাদের শোধ করতে হবে, তারা শোধ করছে তাদের আয় থেকে। এই যে আয় থেকে শোধ করছে, এই টাকাটা কি ফর্মাল ইকোনমিতে কতটুকু আসলে বৈধ প্রক্রিয়া আসছে? অনেক সময় দেখা যাচ্ছে যে বৈধ প্রক্রিয়া আসলেও সেটা দেশ এসে অবৈধ হচ্ছে। এছাড়া আমরা কালো টাকা নিয়ে কথা বলছিলাম, উন্নত বিশ্বের অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানবো, আসলে তারা কিভাবে কালো টাকা সাদা করার প্রক্রিয়াগুলো করা হয় সে বিষয়টা আমরা জানবো। তার আগে একটি বিরতি থেকে আসছি। আমরা কথা বলছিলাম কালো টাকা সাদা করার প্রসঙ্গ নিয়ে। আমরা বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে উন্নত বিশ্ব আসলে তারা তাদের যে কালো টাকা রয়েছে সেগুলোর প্রক্রিয়া আসলে তাদের সেখানকার সরকারি ব্যবস্থা কিংবা সেখানকার অর্থনৈতিক ব্যবস্থায় আসলে কোন পদ্ধতি অনুসরণ করে থাকে? আমি ইউএস তে অনেক বছর ছিলাম, ওইসব দেশে আমি যেটুকু জানি, আই এম নট এ ট্যাক্স এক্সপার্ট পার সে, ওইসব দেশে যে টাকাটা হয়তো ইললিগালি তারা আর্ন করে বা যেটা তারা ডিসক্লোজ করতে চায় না, তারা হয়তো সেকেন্ড বা থার্ড কোনো কান্ট্রির মাধ্যমে চ্যানেল করে। কেমেন আইল্যান্ডস, বাহামাস, এইসব ট্যাক্স হেভেন যেগুলো, প্যানামা পেপারসের নাম আমরা শুনেছি, যেখানে অনেক ইভেন প্রভাবশালী নেত্রীরও নাম চলে আসছিল যে তাদের এই ধরনের ইনভেস্টমেন্ট আছে থ্রু প্লেসেস ইন দ্য ক্যারিবিয়ান। তো একটা যদি ইন্টারেস্টিং জিনিস দেখেন, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমি কাজ করেছি, তো দেখা যায় যে চায়নায় একটা বড় ইনভেস্টমেন্ট চাই হংকং থেকে, ইন্ডিয়ায় একটা বড় ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আসে মরিশাস হয়ে। এখন আপনি বলতে পারেন মরিশাসে কতটুকু ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে, বা হংকং অবশ্যই একটা মানে খুব পাওয়ারফুল ইকোনমি বলতে হবে। যেটা শোনা যায়, চাইনিজ যাদের ইলিগাল ইনকাম আছে তারা হংকংয়ে পাঠিয়ে সেটা আবার হোয়াইট করে নিয়ে আসে চায়নায়। ইন্ডিয়ারটা ওইভাবেই হয়, the money goes into the Mauritius white way, it comes back into India. বাংলাদেশের ক্ষেত্রে কোন দেশ থেকে সবচেয়ে বেশি হয় সেরকম তথ্য আমার কাছে নেই। আমরা শুনি যে অনেক। আপনি কি মনে করেন যে বাংলাদেশে একই প্রক্রিয়া আসলে কালো টাকা সাদা করার প্রবণতা রয়েছে? আপনি যদি মানে এই প্রশ্নটা করেন তাহলে আমাকে বলতে হয় যে কিছুটা হলেও অবশ্যই হয়। আপনি যদি আমাদের দেশে দুইটা স্টক মার্কেট কেলেঙ্কারি হচ্ছে, একটা 1996, একটা 2010-এ। 96-এ কাগজের শেয়ার আমাকে মানুষজন দেখিয়েছে, কেমেন আইল্যান্ডস, বাহামাস, এইসব দেশ 96-এ বাংলাদেশে ইনভেস্ট করবে স্টক মার্কেটে, আমার কিন্তু মনে হয় না। আমার ধারণা আমাদের দেশে যারা অনেক মানে যাদের অনেক কালো টাকা ছিল, তারাই ওইসব দেশের মাধ্যমে চ্যানেল করে আবার নিয়ে আসছে, এবং ওই টাকাটাতে আবার উইথড্র হয়ে গেছে। ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে আসলে কিন্তু টাকাটা উইথড্রল অনেক সহজ হয়ে যায় বিদেশি ইনভেস্টার, কারণ আপনি যখন ওটাকে কঠিন করে দিবেন তখন মানুষ বলবে যে ও ফরেন ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ উপযুক্ত না। সুতরাং এইভাবে কিন্তু টাকাটা আবার বাইরে চলে গেছে। এইবারও কিন্তু বলা হয় যে ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেড়েছে। হ্যাঁ, আমরা যেমন জানি নরওয়েজিয়ান মানে সভরেন ওয়েলথ ফান্ড, যেটা দুনিয়ার লার্জেস্ট সভরেন ওয়েলথ ফান্ড, ওখানকার টাকা বিনিয়োগ আসে, কিন্তু আমার ধারণা পাশাপাশি কিছু কালো টাকাও এভাবে, আমার ধারণা, এটা এখন আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু আপনি যদি আমার অভিমতের কথা বলেন, আমার অভিমত যে হ্যাঁ এভাবেও কিছু টাকা দেশে আসে, কিন্তু এমনভাবে আসে যে এটা আবার ফিরিয়ে নেওয়াটা খুব সহজ হয়ে যায়। যেটা আপনি বলছিলেন যে আসলে খুব বেশি বার সুযোগ 20 বার রাখা হলো, সেটা আসলে খুব বেশি কার্যকরী হয়নি। উন্নত বিশ্বের অভিজ্ঞতাটা আপনি বলছিলেন, সেখানে ইললিগাল পদ্ধতিটা আমাদেরকে জানাচ্ছিলেন, কিন্তু সেখানকার লিগ্যাল পদ্ধতি মানে লিগ্যাল পদ্ধতিতে মানে আমার অন্তত মনে পড়ছে না গত কয়েক বছরে এরকম খুব বড় কোনো অপশন দেওয়া হয়েছিল। এবং ওইসব দেশে যেটা খুব রিস্কি, তাদের কথা হলো যে ইফ ইউ ডু নট পে ট্যাক্সেস অন ইট, ইউ উইল বি ফাইন্ড not only that amount but several times that amount. সুতরাং ওইসব দেশে মানুষকে খুবই সতর্ক থাকতে হয়। আমাদের দেশে দেখা যায় যে আমরা ট্যাক্স পেয়ার হিসেবে যে রেটে ট্যাক্স দিই তার থেকে কিন্তু অনেক কম রেটে দিতে হয় কালো টাকার উপরে, অথচ কালো টাকার কিন্তু একটা বড় উৎস হওয়ার কথা আননোন বা ইললিগাল সোর্স। সুতরাং সেই ক্ষেত্রে কম রেটে দেওয়ার পরেও যেখানে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যায় না, সেখানে কি তাহলে এটা রাখার যুক্তিগতটা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে যারা আসলে বৈধ প্রক্রিয়ায় আয় করেন এবং নিয়মিত ট্যাক্স পে করছেন, তাদের জন্য এটা নিরুৎসাহিত এক্স্যাক্টলি। এবং আপনি যদি দেখেন, আমি যেটা বললাম যে 16 কোটি মানুষের দেশে 25 লাখ করদাতাও যদি না থাকে, এবং আপনি দেখেন একটা প্রতিবেদন আসলে কয়েকদিন আগে, একটা ট্রাভেল মার্ট বা ট্রাভেল এক্সপোজিশন হয়েছে, সেখানে 5 কোটি টাকার বোধহয় লেনদেন হয়েছে। আমাদের দেশের মানুষ কিন্তু প্রচুর বাইরে যাচ্ছে,
যারা বাইরে যাচ্ছে তারা কি ট্যাক্স দিচ্ছে না? প্রচুর গাড়ি ঘোড়া, ঢাকা শহরে চলাফেরা করা মুশকিল হয়ে যায় গাড়ি ঘোড়ার জন্য। তারা কি সবাই ঠিকমতো ট্যাক্স দিচ্ছে? তারা গাড়ির ট্যাক্সটা হয়তো দিতে বাধ্য হচ্ছে বিআরটিএ তে গাড়ি রেজিস্ট্রেশনের জন্য, অন্য ট্যাক্সগুলি কি দিচ্ছে? আপনি দেখবেন বড় বড় ব্যবসায়ীরা হয়তো মানে অনেকেই ট্যাক্স রিটার্ন ফাইল করলো, যে ট্যাক্স দেওয়ার কথা সেটা কিন্তু সবসময় তারা দিচ্ছেন না। একদম সংক্ষেপে শেষে জানতে চাইবো সেটা হলো যে যেহেতু আসলে বারবার সুযোগ দেওয়ার পরও খুব বেশি মানুষ কিংবা ব্যবসায়ীরা এই পদ্ধতিতে আসছেন না, তার মানে কি আসলে অধিকাংশই আমাদের যে কালো টাকা সেটা অবৈধ প্রক্রিয়ায় আয় করা, এরকমটা কি আপনাদের কাছে মনে হয় কিনা? ডেফিনেটলি আমাদের দেশে দুর্নীতি যে মানে বেশ ব্যাপক হারে আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কয়েক বছর আগে রেলওয়ের একজন জিএম এর গাড়িতে একটা বড় পরিমাণ টাকা পাওয়া গেলে এটা নিয়ে কিন্তু কথা হয়েছিল, এবং ওই প্রক্রিয়ায় একজন যে ঘুষ দিয়েছে তার সাথেও আমার কথা হয়েছিল। মানে ব্যক্তিগত আগ্রহ থেকে আমি কয়েকজনকে প্রশ্ন করেছিলাম এবং শুনেছিলাম যে 3 লাখ টাকা দিয়ে একটা মানুষ যদি 10,000 টাকার বেতনের একটা চাকরি পায়, তার ওইটা শোধ করতে গেলে তাকে দুর্নীতির আশ্রয় নিতেই হবে। এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা করাপ্ট, এবং আনফর্চুনেটলি ওই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আচ্ছা, আমরা আশা করবো যে সরকার এই বিষয়ে আসলে যথাযথ পদক্ষেপ নেবে, ব্যবসায়ী এবং যারা প্রকৃত ট্যাক্স পেয়ার তাদের আসলে তাদের বান্ধব করেই আসলে সে ধরনের সুযোগ দেওয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আসছে বাজেটে কালো টাকা সাদা করার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে, আর এই প্রক্রিয়ার কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর গবেষক ওয়াজিদ হাসান শাহ। হোটেল রেস্তোরাঁয় খাবারের নামে কি খাচ্ছেন আপনি? এই প্রশ্নের যেমন সংক্ষিপ্ত কোনো উত্তর নেই, তেমনি নেই খাবারের মান যাচাইয়ের উপায়ও। এ কারণে অনেক সময় খাদ্যের নামে অখাদ্য খেতে হচ্ছে নিরুপায় নগরবাসীকে। চিকিৎসকরা বলছেন এসব খেয়ে হুমকিতে আছে জনস্বাস্থ্য। রাজধানীর বিভিন্ন হোটেল ঘুরে আতিকুর রহমান তমালের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। এক সময় ছিল টয়লেট, এখন সেটাই খাবার রাখার জায়গা। খাবারের আশেপাশে গড়ে উঠেছে তেলাপোকার রাজত্ব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় সম্প্রতি নীলক্ষেতের গাউসুলজ মার্কেটে গিয়ে এমন সব ছবি ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। চলাচলের করিডোরে চলছে রান্নার কাজ। অস্বাস্থ্যকর আর নোংরা বললেও আসলে কম বলা হবে। ডালটা পড়ে আছে খোলা, সঙ্গে নোংরা পানি, এটা কি ঠিক? ডালটা স্যার আমি তো নিলাম, মাত্র নিলাম, ছিলাম, আপনার আসেনি তো, ঠিক না। এত নোংরা কেন স্যার? এই পানির কাজে কাজ করি তো, এই জন্য স্যার আমরা কাজ শেষে এটা ধুয়ে ফেলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ আর বুয়েটের শিক্ষার্থীরাই এই দুই হোটেলের মূল ক্রেতা। আমরা এই খাবারটা তো নিরুপায় হয়ে খাই, মনে হয় না যে সম্পূর্ণ ভালো খাবার খাই। একটা মরিচের ভর্তা আছে, খেতে বলেন, ওটা খাইলে তো মনে অবস্থা খারাপ হয়ে যাবে। খুব ঝাল। হ্যাঁ, আমি খাই, আমার অবস্থা খুব খারাপ। সাধারণত হোটেল রেস্তোরাঁর একটি অঘোষিত নিয়ম হলো আপনি রান্নাঘরে ঢুকতে পারবেন না। এ কারণে কোন হোটেলে রান্নাঘরের কি দশা সেটি মালিক আর কর্মচারীরা ছাড়া কেউই জানেন না। যদি কোনো ভোক্তা বা ক্রেতার সন্দেহ হয় তাদেরকে দেখার সুযোগ দেওয়া, তো এটা তো একটা অধিকারের মধ্যে পড়ে। এবার দেখা যাক মতিঝিলের নাম করা মার্লিন রেস্তোরাঁর কি অবস্থা। সেখানেও বাইরে পরিপাটি, কিন্তু ভেতরের অবস্থা করুণ। এটা কি নোংরা না জিনিসটা? আপনি পানিগুলো ধুচ্ছেন এই জায়গাতেই, মানে এখান থেকে প্লেট ধুয়ে নিয়ে জানি তো। কর্দমাক্ত মেঝের চেহারা দেখে যে কারোরই খাওয়ার রুচি নষ্ট হতে বাধ্য। অস্বাস্থ্যকর পরিবেশ যে শুধু রান্নাঘরে তাই নয়, যারা পরিবেশন করছেন তাদেরও নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। চিকিৎসকরা বলছেন এমন সব খাবার খেয়েই দীর্ঘমেয়াদে ভোগেন নগরবাসী। ডার্টি ফুডগুলো কিন্তু শরীরে যাচ্ছে। ক্রনিক যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, এটা বিভিন্ন রকমের উপসর্গ দেখাতে, প্রথমে যেটা আলসার বা ইনডাইজেশন, এগুলো হবে। সেসব বন্ধে মাঝে মাঝেই অভিযানের নামে কিছু তৎপরতা চলে, জরিমানাও করা হয়, কিন্তু কাজের কাজ খুব বেশি হচ্ছে বাস্তবতা তেমনটা বলে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সুনির্দিষ্ট পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে পর্যটনের দ্বার উন্মোচন হতে পারে পুরান ঢাকায়। নগরবিদরা বলছেন পুরনো ঢাকাকে পর্যটন বান্ধব করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে। প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আমলাতান্ত্রিক জটিলতায় এসব ঐতিহাসিক স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দিতে পারছে না সরকার। ওবায়দুল মামুনের রিপোর্ট। প্রায় 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে জন্ম হয় প্রাচীন নগরী ঢাকার। পুরান ঢাকার নানা ঐতিহ্য ও স্থাপনা শুধু ঢাকাকেই নয়, গোটা দেশকেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বাহক হিসাবে উপস্থাপন করছে আজও। এখানকার ঐতিহাসিক সড়ক, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিদর্শন হতে পারে পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান।
একসময় দুই বাংলার সাহিত্য সংস্কৃতির মিলন কেন্দ্র ছিল বাংলা বাজারের বিউটি বোর্ডিংকে ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাজনীতিকরাও আড্ডা দিয়ে স্মৃতিময় করেছেন বিউটি বোর্ডিংকে। আমরা চাই যে এই ঐতিহ্যটা সারা বাংলাদেশ কেন পৃথিবী যেন জানতে পারে যে না, এটার একটা অনেক গুণমূল্য আছে। এখন ছোটবেলায় আমি দেখেছি যে শেখ বঙ্গবন্ধুকে উনি এখানে আড্ডা দিতেন। পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনা হচ্ছে ফরাশগঞ্জের রূপলাল হাউজ। অযত্ন আর অবহেলার ছাপ লেগে আছে 1885 সালে আর্মেনীয় জমিদার হাতে নির্মিত ভবনের প্রতিটি কারুকাজে। রক্ষণাবেক্ষণের অভাবে রূপ হারাচ্ছে ফরাশগঞ্জের এই রূপলাল হাউসটি। নগরবিদরা বলছেন এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে পুরনো ঢাকায়, যেগুলোকে নজরদারির আওতায় আনলে আগামীতে হতে পারে এই পুরনো ঢাকা পর্যটন বান্ধব নগরী। দেশের অনেক অতীত আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র পুরনো ঢাকার শাঁখারীবাজার। চোখে পড়বে ব্রিটিশ সময়ের রাজকীয় পুরনো অনেক স্থাপনা। নগরবিদরা বলছেন এ ধরনের স্থাপনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে পর্যটন বিকাশে রয়েছে বিশাল সম্ভাবনা। পুরনো ঢাকার যে ঐতিহ্য আছে সবকিছু মিলিয়ে একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে কাজে লাগিয়ে আপনার ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম ডেভেলপ করা যায়। পুরান ঢাকাকে ঘিরে পর্যটন বান্ধব পরিকল্পনা রয়েছে সরকারের, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব ঐতিহাসিক স্থাপনাকে পর্যটন বান্ধব করা যাচ্ছে না বলে মন্তব্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। প্রতিপাদন করা যেটা আছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সরকারি কাজ করতে হলে আমাকে নিয়ম কানুনের মধ্যে অবশ্যই করতে হবে। ছোট্ট একটা ইনোভেশন, ছোট্ট একটা বিষয় কিন্তু একটা বড় অর্থনৈতিক দুয়ার খুলে দিতে পারে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তৃতীয় দিনের অধিবেশন চলছে আজ। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী এহসান জুয়েল। সরাসরি চলে আছি তার কাছে। জুয়েল, এই অধিবেশনের মূল সম্মেলন কক্ষে এই মুহূর্তে চলছে সাধারণ বিতর্ক, যে বিতর্কের বিষয় বিশ্বব্যাপী বৈষম্য দূরীকরণে কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো একসঙ্গে কাজ করতে পারে। আর আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ এই সাধারণ বিতর্কে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আর এই অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নিউট্রিশন মুভমেন্টের সমন্বয়ক গার্ডা বারবাক। এছাড়া এর মধ্যেই কিন্তু অধিবেশনে কেনিয়া, নেদারল্যান্ডস এবং আফগানিস্তান ও ভুটানের সংসদীয় প্রতিনিধিরা তাদের বক্তব্য রেখেছেন। তারা তাদের নিজ নিজ দেশের অবস্থা বর্ণনা করে তারা বলছেন যে আসলে কিভাবে তাদের সরকার বৈষম্য দূরীকরণে আন্তরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কিভাবে আসলে এই কাজটি করা যেতে পারে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই অধিবেশনটির ঠিক আগেই কিন্তু জরুরি বিতর্ক নামে সকাল 9টা থেকে সকাল 10:30 পর্যন্ত আরেকটি অধিবেশন ছিল, যে অধিবেশনের বিষয় ছিল আফ্রিকা এবং ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে খরা ও দুর্ভিক্ষের কারণে যে একটি বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটছে, সেই বিষয়টি কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহযোগিতা নিয়ে সেটি সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র, কেনিয়া এবং বেলজিয়াম এই প্রস্তাবটি দিয়েছিল। এরপর বিভিন্ন দেশের পক্ষ থেকেই কিন্তু সেই আলোচনায় অংশ নেওয়া হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর দীপু মনি আলোচনায় অংশ নিয়েছিলেন। তিনি বলেছেন বাংলাদেশ সরকারও আন্তরিক এইসব বিষয়, যেহেতু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আছে, সেক্ষেত্রে বাংলাদেশ আন্তরিকতা রয়েছে বাংলাদেশের ইয়েমেনের সহযোগিতার বিষয়ে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজ এই সাধারণ বিতর্কের পাশাপাশি কিন্তু অন্যান্য কক্ষে বেশ কয়েকটি স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেই বৈঠকের মধ্যে একটি অংশ রয়েছে শান্তি ও বিশ্ব নিরাপত্তা বিষয়ে আলোচনা, আরেকটি জায়গায় রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা। এই আলোচনাগুলো সমসাময়িক সময় চলছে। আর আজ দুপুর 1টায় এই আইপিওর মহাসচিব মার্টিন চনগুং তিনি সংবাদ সম্মেলন করবেন। তিনি সংবাদ সম্মেলনে 5 দিনব্যাপী এই সম্মেলনের প্রায় তৃতীয় দিন আজ অতিবাহিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত যে প্রাপ্তিগুলো রয়েছে, এখন পর্যন্ত যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়গুলো আমাদের জানাবেন। আর আজ বিকেল 2:30টায় কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ফিনান্স অ্যান্ড ট্রেড নিয়ে আলাদা একটি আলোচনা রয়েছে, স্থায়ী কমিটির একটি আলোচনা রয়েছে। সেই আলোচনায় আসলে বিশ্বব্যাপী কিভাবে বাণিজ্যিক ঘাটতি দূর করা যায় এবং একই সঙ্গে নারীকে অর্থনীতিতে ভূমিকা রাখার ক্ষেত্রে এগিয়ে আনা যায় সেই বিষয়গুলো আলোচনা হবে। এই ছিল ইমতিয়াজ এখন পর্যন্ত সবশেষ খবর। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 5 দিনব্যাপী 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তৃতীয় দিনের অধিবেশন চলছে আজ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। চলে যাচ্ছি পরে খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সরকারি সিদ্ধান্তে বাধা দেবেন না ট্যানারি মালিকরা। পাশাপাশি যথাসময়ে ট্যানারি স্থানান্তর না হওয়ার পেছনে বিসিকের অনিয়মকে দায়ী করছেন তারা। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বিটিএ ও বিএফএলএলএফইএ নেতারা। এ সময় দেশের চামড়া শিল্প ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে পরিবেশ আইনজীবীদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান শিল্প সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামী ৮ এপ্রিল হাজারীবাগে জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ট্যানারি মালিকরা। সত্য ঘটনা উপস্থাপন করার জন্য জাতির কাছে আমাদেরকে দেয়নি, সেটার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে চাপে রেখেছিল। তারা বলেছে যে গ্যাস সংযোগ আমরা দিচ্ছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবং পানি সংযোগ আমরা দিয়েছি। এই মিথ্যা তথ্য উপস্থাপন করেছে বিদায় কিন্তু আজকে আমরা সেই বিসিকের বিচার বিভাগীয় তদন্ত চাই, বিসিকের দুর্নীতির তদন্ত চাই। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্রে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এসেছেন নতুন নির্মাতা, নির্মিত হচ্ছে যৌথ ঘরানার চলচ্চিত্র। তারপরও ব্যবসা সফল হচ্ছে না বেশিরভাগ ঢাকায় চলচ্চিত্র। দর্শকরা বলছেন, গল্পের নতুনত্ব আর হলে সুস্থ পরিবেশ থাকলে চলচ্চিত্রে আগ্রহী হবেন তারা। পর্যাপ্ত বিনিয়োগ পেলে সব ধরনের চলচ্চিত্রে দর্শকদের হলমুখী করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নির্মাতারা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক, বাণিজ্যিক এবং শৈল্পিক সব ধরনের দর্শকদের উপস্থিতিতেই সমৃদ্ধ হবে চলচ্চিত্র। সাইফুল ইসলামের ক্যামেরায় মৌসুমী মৌয়ের রিপোর্ট। জীবন কখনো রূপালী পর্দার থেকেও রঙিন, কখনো শূন্যের মাঝে সম্ভাবনার। আর জীবনের এই ছোট ছোট গল্প, পাওয়া না পাওয়া, আবেগ, ভালোবাসা আর আক্ষেপ স্থান পায় চলচ্চিত্রে। তাই প্রতিবাদী স্বর, আবেগের সুর, কান্নার রং আর স্বাধীনতার স্লোগান সব মিলিয়ে চলচ্চিত্র গণমানুষের। লাইট, ক্যামেরা, অ্যাকশনের এই চলচ্চিত্র সময়ের প্রয়োজনে এগিয়েছে অনেক দূর। বাণিজ্যিক ছবির পাশাপাশি যোগ হয়েছে পিঁপড়াবিদ্যা আর আয়নাবাজির মতো সফল চলচ্চিত্র। প্রশ্ন তবু, সাধারণ মানুষ চলচ্চিত্র থেকে কত দূরে? বাংলাদেশের ছবি কোনো কাহিনী ভালো না, সেরকম সংলাপ লিখতে পারে না, কাল্পনিক কোনো বিষয় দেখায় কোনো লাভ নেই। আমাদের পরিবেশের সাথে মিলিয়ে ছবিগুলো আসলে আমাদের জন্য ভালো হয়। চকচকে রঙিনে পোস্টারের চাকচিক্যে চাপা পড়ে যায় হাজারো শিল্পীর উত্থান পতন। তবু দর্শকদের হলমুখী করার প্রত্যয় চলচ্চিত্র শিল্পীদের। এর মাধ্যমে কিভাবে আমাদের সংস্কৃতিকে বাইরে প্রচার করা যায়, এই জিনিসগুলো কোনোদিনই কোনো সরকার কিন্তু করে না। এত রেস্ট্রিকশন নিয়ে আমাদের ডিফারেন্ট টাইপের গল্প হচ্ছে। আরো 2-3 বছর পর আমাদের মার্কেট আস্তে আস্তে অনেক বেশি ডেভেলপ করবে। নিজেদের সংস্কৃতির আলাদা প্রকাশভঙ্গি আর ঢং দিয়ে একদিন সারা বিশ্বে পরিচিত পাবে বাংলাদেশের চলচ্চিত্র, এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র নির্মাতাদের। নতুন ধরনের গল্প দেখার জন্য দর্শক যেমন থাকবে, আবার পুরনো স্কুলের বলিউড স্কুল ইন্সপায়ার্ড ছবি দেখার জন্য দর্শক থাকবে, এর সব রকমের ছবির দর্শক থাকবে। ভিডিও পাইরেসির কারণে আমাদের ছবিগুলো ধরা খেয়ে গেছে। যে সমস্ত পুঁজিপতিরা আগে ইনভেস্ট করতো, তারা কেউ এখন ইনভেস্ট করছে না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, এই ধরনের ডায়লগ দিয়ে বা এই চর্বিত চর্বণ গল্প দিয়ে আসলে এই যুগের ডিজিটাল চলচ্চিত্রকে আসলে ধারণ করা কোনোভাবেই সম্ভব? বাস্তবতাকে মেনে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে দর্শক সাড়া দেবেন, কিন্তু খুব ইমিডিয়েটলি বড় পরিবর্তন আসবে এরকম আমি মনে করি না। এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে শিফট হলেই সব হাওয়া। চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী আর দর্শক, এ তিনের সঠিক সমন্বয় করতে পারলে চলচ্চিত্র পাবে তার স্বরূপ, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। আমি আপনার ব্যাপারে কথা বলতে আসছি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বর্ণময় ও আকর্ষণীয় করতে বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতপল্লীর তাঁতিরা। ভারী রং আর বিভিন্ন ছাপে কাপড়ে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। এসব শাড়ি চলে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তাঁতিরা বলছেন, পুঁজির অভাবে চাহিদা অনুযায়ী শাড়ি উৎপাদন করতে পারছেন না তারা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। পহেলা বৈশাখকে আনন্দমুখর ও রাঙিয়ে তুলতে বৈশাখী শাড়ি তৈরিতে এখন ব্যস্ত রাত দিন সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার তাঁতিরা।
বাঙালি নারীদের সাজাতে বৈশাখী শাড়িতে রং আর ছাপে ফুটে উঠছে ঢাকঢোল একতারা, হাত পাখা কুলা, দোয়েল পাখি সহ বাংলার বিভিন্ন ঐতিহ্য। এসব শাড়ি এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও। পয়লা বৈশাখী শাড়ি বানাইতেছি, ধরেন কলসি আছে, তারপর ছাতা আছে, টুলা আছে, তারপরে একতারা আছে, গিটার আছে। অন্যান্য বছর থেকে বছর আরো চাহিদা বেশি, তৈরি করে সারা পারতেছি না এবং কাজের লোকই পাচ্ছি না ঠিক মতো কাপড় উৎপাদন করার জন্য আর কি। বিভিন্ন জায়গায় পার্টি আসতেছে, আপনার গাউসিয়া, তারপর আপনার বাবুরহাট, নরসিংদী, তারপর আপনার হলো সাদাপুর, পোড়াদাও। এবছর শাড়ির চাহিদা বেশি হলেও পুঁজির অভাবে পর্যাপ্ত শাড়ি উৎপাদন করতে পারছেন না বলে অভিযোগ তাঁত মালিকদের। যদি আমাদের টাকা দিত সরকার ব্যাংকে থেকে, তাহলে আমরা একটু এই ব্যবসাটা আরো আগের থেকে মানে একটু বড় করে করতাম। শিল্পটির আরো প্রসার ঘটাতে তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব যে তাদেরকে যেন সহজ শর্তে ঋণ দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন তাঁতপল্লীতে তৈরি বৈশাখী শাড়ি সর্বনিম্ন 150 টাকা থেকে 3000 টাকায় পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নোয়াখালীর সুবর্ণচরে লবণাক্ত জমিতে বাড়ছে সূর্যমুখীর চাষ। স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হচ্ছেন কৃষক। লবণ সহিষ্ণু এ ফসল আবাদে দিন দিনই আগ্রহ বাড়ছে চাষিদের। কৃষি বিভাগ বলছে এতে অনাবাদি জমির পরিমাণ কমার পাশাপাশি পূরণ হবে সূর্যমুখী তেলের চাহিদা। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ ছেয়ে আছে হলুদের আভায়। যেদিকে চোখ যায় সেদিকেই হলুদের ছড়াছড়ি। চোখ জুড়ানো মনোমুগ্ধকর এক অপরূপ সৌন্দর্য। রাস্তার দুপাশের মাঠের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায় ভোজ্য ফসল সূর্যমুখীর বাহারি শোভায়। ফুলের মাঠে মৌমাছি পাখির আনাগোনাও বেশ। কখনো উষ্ণ আবার কখনো নির্মল বাতাসে দোল খাওয়া সূর্যমুখীর হাসিও চোখে পড়বে। গত বছরের পর এবারও বাম্পার ফলন হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে। চাষিরা জানান, স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে দীর্ঘদিন ধরে পতিত থাকা 25 একর জমিতে গত বছরই প্রথম সূর্যমুখীর চাষ করে গ্লোব কৃষি খামার। লবণাক্ত পানিতে অল্প পরিশ্রম ও খরচে ভালো ফলন পাওয়ায় এতে আগ্রহ বেড়েছে অনেকের। তাই এবার স্থানীয় অনেক কৃষকই বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ করছেন। ডিসেম্বর মাসে লাগাইছিলাম আমরা, পুরাপুরি দানাটা আপনার অ্যাকুরেট হতে 3 মাস সময় লাগে। খরচ হয়েছে প্রায় 38 থেকে 40 লক্ষ টাকা। 12 থেকে 13 লাখ টাকা আমরা লাভবান হতে পারি। জমিগুলো আর খালি থাকবে না এবং সাথে সাথে কৃষক তাদের জমিতে সূর্যমুখী চাষ করতে পারবে। রবি মৌসুমে চরের পতিত জমিতে সূর্যমুখীর চাষ বাড়াতে কৃষক ও উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। যেখানে কৃষক লাভ দেখবেন সেখানেই ওই ফসল চাষাবাদ করবেন। আর এর ফলে আমরা একটা নতুন তেল ফসল পাচ্ছি, ফসলের নিবিড়তা বাড়ছে, কৃষকের উৎপাদন বাড়তেছে, ভূমিটার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছর 25 একর জমিতে সূর্যমুখীর চাষ হলেও এবার হয়েছে 200 একর জমিতে। আর প্রতি বছর রবি মৌসুমে এ চরের অন্তত 10,300 হেক্টর জমি অনাবাদি থাকে। সময় সংবাদ, নোয়াখালী। দেশে বাইরে অর্থ বাণিজ্যের খবর। বিশ্ব বাণিজ্যে সৃষ্ট পরিবেশ দূষণের কারণে প্রতি বছর অকালে মারা যান কয়েক লাখ মানুষ। বৈজ্ঞানিক জার্নাল নেচারের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বলছে পণ্য উৎপাদন এবং বিপণনের কারণে যে বায়ু দূষণ হয় শুধুমাত্র সেজন্যই প্রতি বছর 7.5 লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এই মৃত্যুর হার এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি, কারণ শুধুমাত্র এশিয়ার পরিবেশ দূষণের তোয়াক্কা না করে কম খরচে পণ্য উৎপাদন এবং রপ্তানি করে শিল্প কারখানাগুলো। এর মধ্যে প্রতি বছর দূষণের কারণে অসুস্থ হয় এই অঞ্চলের অন্তত 5 লাখ মানুষ, যেখানে 2 লাখ চীন এবং 1 লাখ ভারতের বাসিন্দা। আর মানুষের অকাল আরেকটি বড় কারণ পশ্চিমা বিশ্বের ক্রেতা দেশগুলো। পশ্চিমা বিশ্বের ক্রেতা দেশগুলোর কম খরচে এশিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে পণ্য কেনায় উৎপাদন বাড়াতে হয় দেশগুলোকে। কঠোর নিয়মনীতির মাধ্যমে দূষণ রোধ করে পণ্য উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখলেই শুধুমাত্র অকাল মৃত্যু রোধ করা সম্ভব বলে মত পরিবেশবিদদের। দূষণ রোধে নতুন গাড়ির ক্ষেত্রে কর পরিশোধের নিয়ম নীতি চালু হয়েছে ব্রিটেনে। এ নিয়মের আওতায় 1 এপ্রিল থেকে গাড়ি কিনছেন এমন সব ক্রেতাকেই কার্বন নিঃসরণের উপর ভিত্তি করে 10 থেকে 2,000 পাউন্ড করে কর পরিশোধ করতে হবে প্রথম বছর।
এরপর থেকে বছরে 140 পাউন্ড করে কর পরিশোধ করতে হবে। তবে ইলেকট্রনিক এবং হাইড্রোজেন গাড়ি যেগুলোর মূল্য 40,000 পাউন্ডের নিচে সেসব গাড়ির মালিকদের কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। নতুন এ নিয়ম নীতির মধ্য দিয়ে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি ডিজেল চালিত গাড়ির বিক্রি কমবে বলেও প্রত্যাশা পরিবেশবিদদের। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসই অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যে লেনদেনের পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন চলছে। শুরুতে যদি জানিয়ে দিই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 0.39% বেড়েছে এবং অবস্থান করছে 5,714 পয়েন্টে। এখন পর্যন্ত 22 পয়েন্টেরও বেশি কিন্তু যোগ হয়েছে এই সূচকটিতে। পরবর্তী অবস্থান অর্থাৎ ডিএসই এস, এই সূচকটি আমরা দেখতে পাচ্ছি 11.30 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,312 পয়েন্টে। ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক ডিএসই 30 ইন্ডেক্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 10.38 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 2094 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত যদিও খুব বেশি টাকার লেনদেন হয়নি, অর্থাৎ 265 কোটি টাকার লেনদেন এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দর বেড়েছে এমন তালিকা রয়েছে কিন্তু 166টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 82টি প্রতিষ্ঠান। দর অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে মাত্র 46টি প্রতিষ্ঠান, যার দর এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকা দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা ফিনান্স রয়েছে 62 টাকা 60 পয়সা সবশেষ দর নিয়ে, যদিও এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 63 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 61 টাকা 90 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান ডরিন পাওয়ার 120 টাকা 90 পয়সা দর নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করছে, যদিও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 121 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 118 টাকা 90 পয়সা হলেও গতকাল আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি 118 টাকা 10 পয়সায় কিন্তু লেনদেন শেষ করেছিল। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 3 নম্বরে রয়েছে স্কয়ার ফার্মা 285 টাকা 10 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর 285 টাকা 10 পয়সাই রয়েছে, যদিও সর্বনিম্ন 280 টাকা 80 পয়সা আর সর্বনিম্ন দরে কিন্তু এখন পর্যন্ত লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আইডিএলসি 73 টাকা দর নিয়ে তালিকার 4 নম্বর অবস্থান করছে, সর্বোচ্চ দর 73 টাকা 90 পয়সা হলেও সর্বনিম্ন 72 টাকা 50 পয়সা এবং গতকাল আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি 72 টাকা 30 পয়সা কিন্তু লেনদেন শেষ করেছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে তালিকার 4 নম্বরের এই প্রতিষ্ঠানটির। তালিকার পরবর্তী অর্থাৎ 5 নম্বরে রয়েছে ইফাদ অটোস 131 টাকা 90 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 134 টাকা 50 পয়সা হলেও সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 131 টাকা 80 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটির। 6 নম্বর অবস্থান করছে ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক 37 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 38 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 37 টাকা 80 পয়সায়। গতকাল আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি 38 টাকা কিন্তু লেনদেন করেছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর বেড়েছে তালিকার এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 7 নম্বর রয়েছে একমি ল্যাব এবং 8 নম্বর রয়েছে এসিআই এবং 9 নম্বরে রিজেন্ট টেক্সট এবং 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা রয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 10টির অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। আসছে বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ চান আবাসন ব্যবসায়ীরা। সন্তোষজনক সাড়া মেলে না তথ্য এনবিআর এর, ঝুঁকিতে পড়বে অর্থনীতি বলছেন বিশ্লেষকরা। রাজধানীর বেশিরভাগ রেস্তোরাঁয় রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, বাধ্য হয়ে খাচ্ছেন নিরুপায় নগরবাসী, হুমকিতে জনস্বাস্থ্য বলছেন চিকিৎসকরা। অযত্ন আর অবহেলায় পুরান ঢাকার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, অবকাঠামো রক্ষায় নেই কার্যকরী উদ্যোগ, আমলাতান্ত্রিক জটিলতায় স্বীকৃতি মিলছে না প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে। এবং নতুন নির্মাতা আর ভিন্ন ঘরানার সিনেমা হলেও ব্যবসা সফল হচ্ছে না বেশিরভাগ ঢাকাই চলচ্চিত্র। গল্পে নতুনত্ব ও সুস্থ পরিবেশ চান দর্শক, পর্যাপ্ত বিনিয়োগের দাবি নির্মাতাদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি এর সঙ্গে থাকুন সময়।